বাড়িতে অনেকে অনেক কিছু বলছে, পূর্ব জন্মের পাপের ফল। প্রথম প্রথম খুব ভালো ক্লাস দিল, তারপর বললো না তুমি না খুব লম্বা, বাচ্চারা তোমায় দেখলে ভয় পাচ্ছে, তোমায় না ক্লাস দেওয়া যাবে না। আমরা যদি ধর্ম, জাত পাত, ডিসেবিলিটি নিয়ে পড়ে থাকি, কাজটা কবে হবে? প্রথম দিন বললো হ্যাঁ জয়েন করতে দেবো, বাবা চলে গেল, ঠিক আছে তুই বস জয়েন কর। হ্যাঁ 4 ঘন্টা বসিয়ে রাখলো, হ্যাঁ ম্যাডাম জয়েন করবো না, ও অন্ধরা পড়ায়। আমাদের আজকের পর্ব চেনাবৃত্তের বাইরে, মানে আপনারা তো চেনা মুখ সহজ কথায় দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন। আজকে তুলনামূলকভাবে কম চেনা মুখ, ভিড়ের মধ্যে একটা মুখকে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছে, কিন্তু সে ভিড়ে থেকেও অনন্য। তার কারণ সে জীবনের সমস্যার সম্মুখীন হয়েছে। কিরকম সম্মুখীন হয়েছে সেটা আপনারা পর্বটা দেখলেই সামনেই বুঝতে পারবেন, ওর সাথে কথা বললেও বুঝতে পারবেন, ওর কথা শুনলেও বুঝতে পারবেন। কিন্তু জীবনের সমস্যাটা ওর কাছে কখনো প্রধান হয়নি, তার সমাধানটা ওর কাছে প্রধান হয়েছে। ওর এই আলোর অভিমুখে যাত্রা নিয়েই আমাদের আজকের পর্ব শুরু হোক। সহজ কথায় আমরা স্বাগত জানাই সায়ন্তনকে। সায়ন্তন বন্দ্যোপাধ্যায়, বিক্রমগড় হাই স্কুলের প্রাথমিক বিভাগের শিক্ষক, ঠিক বললাম? হ্যাঁ, তো সায়ন্তন, ওয়েলকাম। থ্যাংক ইউ সহজ কথা আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য। এবং সহজ কথা যেভাবে যে কটা এপিসোড হয়েছে একদম প্রথম থেকে, সেই প্রত্যেক কটাই দেখেছি। তোমার জন্ম কোথায়? আমার জন্ম কলকাতায়, এক মধ্যবিত্ত পরিবারে, এবং আমি জন্মেছি প্রিম্যাচিওর 6.5 মাসে। ওরে বাবা, তো তারপর তো নিশ্চয়ই কয়েকদিন জমে মানুষের টানাটানি। হ্যাঁ, মানে এটা বোধহয় প্রত্যেকটা, মানে এইটা বলতে শুরু করলে বোধহয়, না বলতে শুরু করো, তার জন্যই তো ডাকা। একদমই। তো 6.5 মাসে আমি যখন হয়েছিলাম, আমার বাবাকে ডাক্তার বলেছিলেন দেখুন যে বাঁচানোটা কোয়াইট ইম্পসিবল, 1% চান্স আছে। তো বাবার গলায় তখন একটি সোনার চেন ছিল, তো বাবা ওটা দিয়ে বলেছিলেন এইটা রেখে দিন, বাকিটা আমি দেখে নেব। কারণ একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করলে কিছু সুবিধে আছে, কিছু অসুবিধে আছে। অসুবিধাটাই বেশি, কারণ আমরা সমাজকে যেভাবে দেখি তার বাইরে যদি ছক থেকে একটু বেরিয়ে যাওয়া হয়, তাহলেই অনেক কিছু আসে সামনে, মানে অনেক লড়াই আসে। আর সেই লড়াইটাই করে গেছে আমার বাবা আমার সাথে, এবং মাও। কারণ ওই দুজন মানুষ যদি সাপোর্ট না করতো, আজকের আমি এই সহজ কথায় বসে থাকতে পারতাম কিনা আমি জানি না। এবং এই 6.5 মাসে যখন হই, তখন যে হসপিটালে হয়েছিলাম সেখান থেকে আরেকটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। সেই নিয়ে যাওয়ার পথটায় নার্স পায়ে টোকা দিতে দিতে দেখছেন যে স্টিল আমি বেঁচে আছি কিনা। তো তারপরে ডাক্তার বললেন যে ঠিক আছে, ইনকিউবেটরে আমরা রাখবো। তখন কলকাতায় একটি মাত্র নার্সিং হোম যেখানে ইনকিউবেটর ছিল। দ্যাট মাস্ট হ্যাভ বিন এক্সপেন্সিভ। একদম, মানে তখনকার দিনে 3,000 টাকা পার ডে। মা গো, একটা মধ্যবিত্ত পরিবার যাদের সঞ্চয়, বাঙালি পরিবারের সঞ্চয় সেভাবে থাকে না। এবং সেই 3,000 টাকা পার ডেটা কিভাবে জোগাড় হবে আমি তো জানি না, জানে সুব্রত ব্যানার্জি। সুব্রত ব্যানার্জি আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, ওর বাবা, আমার বাবা। হ্যাঁ, মানে আমি ওটা মজা করেই বলি। তো ওই জায়গাটাতে আমার বাবা ওই আমার কেবিনের সামনে দাঁড়িয়ে বলেছিল যে ঠিক আছে, আমি হাল ছেড়ে দেবো না, আমি আমার চেষ্টাটুকু করে যাব। তো যখন বাড়িতে জানা গেল যে কিছু একটা সমস্যা হয়েছে, হয় চোখে নয় ব্রেনে, তো ওখান থেকে যখন 3 দিন বাদে আমাকে বাড়ি নিয়ে আসা হয়, বলা হয় কোনো কেউ প্রবেশ করতে পারবে না, ওকে যে ঘরে রাখা হবে আইসোলেটেড করে, এবং জার্মসের জন্য একদম। এবং সেই ঘরটাতে কোনো ধরনের জার্মস থাকলে কিন্তু ভেরি ডিফিকাল্ট, ফেটাল তো বটেই। তো ওইটুকুনি একটা ধুকপুকে প্রাণ, একদমই। 6 মাস 6.5 মাস। হ্যাঁ, এবার ওই হসপিটাল থেকে, মানে ওই নার্সিং হোমটা থেকেই একজন নার্সকে দিয়ে দেওয়া হয়েছিল। এবার একটা ইন্টারেস্টিং জায়গা। তো
তাকে বলা হয়েছিল যে আপনি এইভাবে ওকে ফিট করাবেন, সেই নার্সকে বলে দেওয়া হয়েছিল। সে তার 2 দিন পরে ফিট করাতে গিয়ে আমাকে ব্লু করে ফেলে, মানে আমি পুরো নীল হয়ে যাই। এটা কি শ্বাসনালীতে ঢুকে যায় বা কিছু? এক্স্যাক্টলি, শ্বাসনালীতে ঢুকে গিয়ে পুরো নীল হয়ে যায় শরীরটা। তখন বাড়িতে ফোন নেই, পাশে একটা আমুলের একটা ফ্যাক্টরি ছিল, সেখান থেকে কাকিমা ফোন করেন। ফোন করে বলেন যে ওনা নীল হয়ে গেছে। তো বাবা বলে ঠিক আছে, তোমরা ওকে ট্যাক্সি করে হসপিটালে নিয়ে এসো, আমি এখান থেকে যাচ্ছি, কারণ আমি যেতে যেতে ও বাঁচবে না। তো নিয়ে যাওয়া হয়েছে। যে ডক্টর ছিলেন, মিস্টার ব্যানার্জি, সরি, হ্যাঁ কিছু হবে না মনে হচ্ছে, ঠিক আছে দেখছি। আবার দিন 15-20 লড়াই, জমে মানুষে টানাটানি। দেন তারপর তখনকার দিনে কলকাতা মেডিকেল কলেজের টপ বেস্ট যিনি ডাক্তার, তার সন্ধান বাবাকে কেউ একজন দিয়েছিলেন। তো তিনি বলে আমি দেখব, কিন্তু ওকে তো এমনি দেখা যাবে না, এত ছোট একটা প্রাণ, ওকে আমি অজ্ঞান করে দেখতে হবে। তো সেই অজ্ঞান করে দেখার আগে বলেছিল 24 ঘন্টা ওকে জলও খাওয়ানো যাবে না। তো তারপর আমাকে দেখানো হয়, সেখানে উনি ডিটেক্ট করেন যে রেটিনোপ্যাথি বাই প্রিম্যাচিউরিটি। আচ্ছা, এইটা ওনার মনে হয়েছিল, কিন্তু আমি তাও শিওর নই, ওনাকে ইমিডিয়েটলি ম্যাড্রাস নিয়ে যেতে হবে। তো আমার বাবা তখন চাকরি করতেন টি সিরিজ সুপার ক্যাসেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাবা বলেন ঠিক আছে আমি তো নিয়ে যাব, কিন্তু আমার কাছে টাকা পয়সা কোথায়? তখন কোম্পানিতে একটা চিঠি লেখেন। গুলশান কুমার তখন বেঁচে। আচ্ছা, তো গুলশান কুমার নিজে এসে ম্যাড্রাসে ওনার একটা ফ্ল্যাট উনি ছেড়ে দিয়েছিলেন, যে গো, আর তোমার যা লাগবে আমি টেক কেয়ার করে নেব। কি বলছো? একদম। এবং তারপরে আমাকে ম্যাড্রাসে, একটা সাধারণ কর্মচারীর জন্য গুলশান কুমার এটা করলেন? হ্যাঁ এটা করলেন। বাহ, উনি ওই লেভেলেরই মানুষ ছিলেন। তাই বলছো? একদম। আচ্ছা, এটা তো জানা ছিল না, একটা আশ্চর্য দিক যা জানলাম। একদম, উনি ওই লেভেলের মানুষ ছিলেন। তো ওনার ফ্ল্যাটে থাকা এবং ওখানে শঙ্কর নেত্রালয় নিয়ে যাওয়া হলো। তো আমার রাইট আইটা অপারেশন হলো। তো ডাক্তার বললো ঠিক আছে দেখে চেষ্টা করতে পারি, যদি 2% হলেও ভিশন ফেরে। তো এই করতে করতে অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছে, বাড়িতে প্রশ্ন আসছে কি হবে, হোয়াট নেক্সট, হাউ টু সার্ভাইভ। আচ্ছা, ততদিনে তোমার প্রাণ সংশয়টা কেটে গেছে। হ্যাঁ সেইটা কেটেছে, এবার তোমার চোখ নিয়ে লড়াই শুরু হয়েছে। এইবারে তারপরে আমাদের যেরকম কি হয়, গাছের পাতা বা গাছ কেটে দিলে আবার ডালপালা গজিয়ে ওঠে, সেরকম যখন অপারেশন করা হয়েছে তার কয়েক সপ্তাহ পরে দেখা যাচ্ছে আবার সেম জিনিস। তো তখন ওখানকার যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট লিঙ্গা গোপাল, তিনি বলেছিলেন মিস্টার ব্যানার্জি উই আর সরি, কিন্তু আপনি যদি এই লড়াইয়ে হাল ছেড়ে দেন তাহলে কিন্তু খুব মুশকিল, আপনাকে ওর মাকে বোঝাতে হবে, বাকি সমাজকে বোঝাতে হবে। যখন আমি একটু বড় হচ্ছি, আমি সেই জায়গাটাতে একটু আসবো এবারে, এসো। তো তখন আমার বাবা আমায় বলেছিল, তাহলে তোমার জন্মের সময়টা একবার আমি বুঝে নি, তাহলে তোমার বড় হওয়ার সময়টা বুঝতে পারবো। তুমি গুলশান কুমার বেঁচে যদি হয় তুমি 92 তে জন্মেছো। একদম। আচ্ছা, তারপর বল এবার তোমার বড় হওয়ার সময়টা বল। এবার তোমার যেদিন থেকে জ্ঞান হয়েছে তোমার পৃথিবীর রংটা কি? যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকে বিভিন্ন গান শুনছি, সিনেমা দেখছি। শব্দ বলা হয় ব্রহ্মের মতো, একদম। এবং সেই শব্দটার মধ্যে দিয়ে আমাকে পৃথিবীটা চেনানো হচ্ছে। পাখির ডাক আছে, গাড়ির শব্দ আছে, গাড়ির হর্ন আছে। তো যে জায়গাটাতে ছিলাম, যখন বড় হচ্ছি বাবা আমাকে একদিন ডাকলেন, মানে বসলেন আমার পাশে। তখন আমি কি বুঝি আমিও জানি, বলে দেখ একটা সমুদ্রে নেমেছিস, তো জলে নেমে প্রথমেই কেউ সাঁতার কাটতে পারে না, শেখাতে হয়। আমি শেখাবো, তুই ভেসে থাকবি, বাকি লড়াইটা তোর।
বাড়িতে অনেকে অনেক কিছু বলছে, কি হবে, পূর্ব জন্মের পাপের ফল, কোট আনকোট, বাড়ির লোকজন কিন্তু বাইরে থেকে ভেসে আসছে। তো তারপরে যখন বড় হচ্ছি, আচ্ছা, তো এখানে একবার একটু ডিস্টার্ব করলাম, সরি। না না, যখন বড় হচ্ছ এবং এই আত্মীয় স্বজন সমাজ, তো 92-এ জন্মেছো, তার মানে তোমার বড় হওয়া হচ্ছে 94, একদম 96 একদম একদম। তখনও কিন্তু এই আজকে যতটা সেন্সিবল আমরা, যদিও যথেষ্ট নই, তার থেকেও কম ছিলাম। কিছুই ছিল না, কিছুই ছিল না একদম। এইবার চারপাশটা কিরকম ছিল? খুব, শুধু বাবা মা দিয়ে তো পৃথিবী তৈরি হয় না, মানে পাড়ার বন্ধু বান্ধব, হ্যাঁ, তারা কিন্তু খুব সাপোর্টিভ ছিল। বাহ। এইটা হয় আমার বাড়ির জন্য, নয় তাদের মানসিকতার জন্য। আমি ছোটবেলায় সাইকেল চালাতাম, যেটা এখনো পারি। বলো কি? হ্যাঁ, একদম। আমি সাঁতার কাটি রোজ, এবং আমি সিনেমা দেখতে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি। সহজ কথা, দেখতে ভালোবাসো একদম, সবার আগে। কারণ প্রত্যেকটা এপিসোড এলেই, ওই যে বললাম 32টা এপিসোড আমার গুনে রাখা আছে। আরে ছাড়ো, তুমি এখন তোমার সেই আশ্চর্য যাত্রায় চলো, আমাকে নিয়ে চলো। একদম। তো বড় হওয়ার সঙ্গে বাবা বলেছিল, এই যে সমুদ্রটা, এটা একটা পৃথিবী, এখানে অনেকে অনেক কথা বলবে, তোমাকে হাঁসের মতো হতে হবে, যতটুকু নেবার ততটুকু নেবে, বাকিটা সাইডে রেখে এগিয়ে চলবে। তো তারপরে কোথায় পড়াশুনো হবে, দেখতে পায় না, পড়াশুনো কি করবে, ব্রেল পদ্ধতি কি জানি না তো, বা বাড়িতেও কেউ জানে না। তো পাড়ার একটা স্কুলে ভর্তি করা হলো, নর্মাল স্কুলে, লোকাল স্কুল, বাংলা মাধ্যম স্কুল। কারণ এখন সবাই ইংরেজি মাধ্যমে পড়ে, তাই মেনশন করে দেওয়াটা জরুরি। হ্যাঁ, জরুরি, আমরা সবাই বাংলা মাধ্যম। একদম। তো সেই বাংলা মাধ্যমে ভর্তি করার পর ওখানে আমি নাকি প্রচুর মার কুটেছিলাম, মারপিট করতাম। তো ওখানের একজন ম্যাডাম বললেন, টালিগঞ্জ থানার পাশে একটি স্কুল আছে, সেইখানে ওকে ভর্তি করুন। ইন দ্য মিন টাইম যোগাযোগ হলো একজন দুজন দিদির সাথে, যারা ব্লাইন্ডদের নিয়ে তখন কাজ শুরু করেছেন, যে আচ্ছা ওকে কিভাবে করানো যাবে, কিভাবে বাকিটা চেনানো যাবে। একজন দাদা আসতেন, তিনি ওই মার্বেলের যে গুলিগুলো হয়, ওগুলো দিয়ে 1, 2, 3, 4 এগুলো বোঝাতেন, সংখ্যা বোঝাতেন হাত দিয়ে, যাতে আমি বুঝতে পারি। তো এইটা করতে গিয়ে লাইট হাউসে যখন ভর্তি হলাম, ইট ওয়াজ 1999, তখন আমি ব্রেল শেখা শুরু করলাম স্কুলে টিচারদের কাছে। তখন আমার ওখানে বন্ধু বান্ধব হলো আমার মতোই অনেকে, কেউ আংশিক দৃষ্টিহীন, কেউ পুরোপুরি দৃষ্টিহীন। লাইট হাউসে পড়তে পড়তে আমি মামা বাড়ি বেড়াতে গেলাম, আমার মামা বাড়ি দিল্লিতে। ওই প্রথম ট্রেনে চড়া, মানে জ্ঞানত অবস্থা। তখন ওই স্লিপার ক্লাসে যাওয়া, তখন তো এসিতে যাওয়ার ক্ষমতা নেই। ওই স্লিপার ক্লাসে গিয়ে দিদা আমাকে একটা কথা বললো, যে দেখো এখানে অনেক ব্লাইন্ড লোকজন কাজ করে, তারা সবকিছু করে জীবনে, তোমাকেও এগোতে হবে। কিন্তু তোমার মা বা বাবা কেউ যদি ভবিষ্যতে বয়সকালে অসুস্থ হয়, তোমার স্কুল পড়াশোনা তো বন্ধ হয়ে যাবে। দিল্লিতে বসে ভাবছেন একজন অ্যাডভান্স মহিলা। কিন্তু তো তারপরে বলেছিল যে, মাকে বলেছিল যে তুই যদি অসুস্থ হয়ে পড়িস, ওকে নিয়ে আসবে, দিয়ে আসবে কি। তখন মারও মাথায় ব্যাপারটা স্ট্রাইক করে। পাড়ার একজন খবর নিয়ে এলেন, নরেন্দ্রপুরে ব্লাইন্ড বয়েজ একাডেমি আছে, এবং তার আগে বলেছিলেন এটা আমার বাবার এক পিসামশাই, শিবশঙ্কর চক্রবর্তী মহাশয়, যিনি লোকশিক্ষা পরিষদ, যেটা রামকৃষ্ণ মিশনে আছে, সেখানকার দায়িত্বে ছিলেন। তো বলেছিল ওকে দিয়ে দাও, পরীক্ষা হবে একটা। তো আমি পরীক্ষা দিতে গেলাম। ইন্টারভিউতে জিজ্ঞেস করলো, জামা কাপড় পরতে পারো? না না, ওসব পারি না। কি পারো? ঘুমোতে পারি। একদম বলেছিলাম ঘুমোতে পারি, ঘুমোতে ভালোবাসি, ঘুমোতে পারি। তারপরে বলেছিল আচ্ছা আর কি পারো? মানে একটু পড়াশুনো ভালো লাগে, পড়াশুনো করতে, তাই একটু করার চেষ্টাটুকু করি আর কি।
এইসব করে চড়ে কি মনে হয়েছিল ওনাদের, তখন প্রিন্সিপাল ছিলেন শ্রদ্ধেয় সুনীল বরণ পট্টনায়ক মহাশয়, বললেন গো, তুমি 16 এপ্রিল এসে ভর্তি হয়ে যাবে। হস্টেলে থাকতে হবে, বাড়িতে আবার অশান্তি। কেন অশান্তি? না, হস্টেলে দেওয়া যাবে না, না নর্মাল স্কুলে পড়ুক। যারা দায়িত্ব নিয়ে, যারা যে দাদা দিদিরা আসতেন, তারাও বলছে না নর্মাল স্কুলে দাও। কি হবে? তখন তো কনসেপ্টটা অত ক্লিয়ার নয়, একটা সাধারণ স্কুলেও পড়াশুনো করা যায়। তো বাবা আমাকে তো আবারও ডাকলো যে দেখো, তোমাকে হস্টেলে দেওয়া হচ্ছে তোমার ভবিষ্যৎটা তৈরি করার জন্য। আমি অর্থনৈতিক সাপোর্ট দিতে পারি, রোববার গিয়ে দেখা করতে পারি, সামাজিক সাপোর্ট দিতে পারি, কিন্তু তোমাকে পড়াশুনোটা করতে হবে, এর বিকল্প কিছু নেই। মধ্যবিত্ত পরিবারে কিছু নেই। তো আমি বললাম হ্যাঁ সেটাও তো ঠিক কথা, কারণ বাকিরা সবাই তখন স্কুলে যাচ্ছে। এর মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। বাড়িতে একদিন ওই সত্যনারায়ণ পুজো হচ্ছিল, আমার তখন ওই সাইকেল চালানোর গল্প বলছিলাম, তো আমার মনে হচ্ছিল দাদা সাইকেলটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করি। 3 তলা সিঁড়ি থেকে 2 তলায় ধাপাস পড়ে মাথা ফাটালাম, যে না একটু চাপ। তারপরে নিয়ে যাওয়া হলো, ডাক্তার হলো না কিছু চাপ হয়নি, এর মাথাটা ফেটেছে, ঠিক হয়ে যাবে। তো খুবই শান্ত ছিলে। হ্যাঁ একদম, এত শান্ত ছিলাম। তো তারপরে এইসব করতে করতে হস্টেলে ভর্তি হলাম 2001 সালে 16 এপ্রিল সোমবার। সেই দিন বাবা মা চলে আসছে, হেভি কাঁদছি। এক সিনিয়র দাদা বলেছিল দেখ, এখানে থাকলে না অনেকে অনেক চকলেট দেবে, এই দেবে। ঠিক আছে তাহলে থাকি। প্রথম রাত্রির বেলা নিজে নিজে খেতে হবে, নিজের বাসনটা নিজেকে ধুতে হবে, বিছানা পরিষ্কার করতে হবে। এইসব করেছি নাকি বাড়িতে? দেখলাম সবাই করছে, আমি কেন পারবো না? শিখতে হবে। আমার বন্ধুরাই আমাকে হাতে ধরে সেটা শেখালো। এবং নরেন্দ্রপুরে ডেইলি লিভিং ক্লাস হতো, যেখানে নিজের বিছানা থেকে শুরু করে ওই সাবজেক্টে পাসটা করলে কিছুতে পাস করাবে না। তো ওই ডেইলি লিভিংটা শেখার ফলে ওই নিজের জামা কাপড় কাচা থেকে শুরু করে সবটাই হতো। তারপর নরেন্দ্রপুরে পড়ার সময় 7 দিন বাদে যখন মা বাবা প্রথম গেল, দেখলো 103 জল, বাড়ি নিয়ে এলো, হেভি জ্বর, ঠিক আছে। তারপরে যখন ক্লাস 2-তে উঠলাম, তখন আর কি ব্রেল শিখছি ওখানে। তখন আমি ক্লাস 1-এ ভর্তি হয়েছি। 1 মানে তখন ওখানে বেশ উঁচু ক্লাস, কারণ তার আগে প্রেপ আছে, সেগুলো যেহেতু আমি ব্রেলটা জানতাম, সেই জন্য ওনা বলে না তোমাকে 2-এ নেওয়াই যেত, কিন্তু আমরা একটু 1-এ নেব। হ্যাঁ ঠিক আছে, একটু তৈরি করে নেব। তো ওখানে পড়াশুনোর পাশাপাশি গান বাজনা শেখানো হতো, পেপার রিডিং ক্লাস হতো। অর্থাৎ প্রত্যেক দিন একটি দৈনিক সংবাদপত্র, সেটা আনন্দবাজার হোক বর্তমান হোক, পড়া হতো। তাতে খেলার খবর থাকতো, যা তা থাকতো, সবটাই পড়া হতো। সেটা আমরা শুনে তার আগে ওই শাওনববতু বা বেদের ওইগুলো করে ইয়ে হতো। এবং ভোরবেলা 4টে উঠতে হতো। 4টে উঠে, মানে ওখানে আরেকটা জিনিস ছিল যে প্রেয়ার যে হল বা ঠাকুর ঘর যেটা, সেইটা সমস্ত ব্লাইন্ডরাই পরিচালনা করবে। শতরঞ্চি পাতা, পরিষ্কার করা, সবটাই। তারপর পিটি হতো, মানে একটা ঘন্টাময় জীবন ছিল। তারপর টিফিনে কখনো রুটিনে বাঁধা। হ্যাঁ, রুটিনে বাঁধা জীবন। টিফিনে বিভিন্ন ধরনের, রোজ বিভিন্ন খাবার আসছে। তো তারপরে সেগুলো ভালো লাগা শুরু হয়েছে। সেগুলো একটু একটু ভালো লাগছে, আবার ভালো লাগছেও না। ছুটিতে এলে বাড়ি যেতে ইচ্ছে করে, মানে হস্টেল ফিরতে ইচ্ছে করছে না। সেই নিয়ে হেভি অশান্তি হচ্ছে। মা চত্থাপড়া দিচ্ছে, যা হয়। তখন তো মারধর করাটা ভ্যালিড ছিল, এখন একদম। হ্যাঁ, দেখলাম একদিন বলেছি যাবো না, দেখলাম ফ্লাইং করে একটা জুতো চলে এলো। কি হলো? যাবি না মানে কালকে পরীক্ষা হয় কি? ও আচ্ছা, যেতে হবে না। হ্যাঁ যাবো। গেছি, পরীক্ষা দিয়েছি। তো এবার এই পড়াশোনা করছি, বিভিন্ন জায়গায় গান বাজনা চলছে। আমাদের একজন টিচার ছিলেন দিলীপ কুমার ভট্টাচার্য, ওনার কথা বলতেই হয়। উনিও পুরোপুরি দৃষ্টিহীন, কিন্তু এত ভালো হারমোনিয়াম বাজাতেন, আর এত ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন, এত ভালো ওখানকার যে গানগুলো, ঠাকুরমা স্বামীজির যে গান, সেটা
ধরে ধরে শেখাতেন। এবং 2006 সালে তখন ইন্দ্রাণী হালদারের একটি সিনেমাতে উনি ওখানে একটা শুট করেন। ওই প্রথম আমার নাম বেরোলো কাগজে, ওনার সাথে একটা ব্রেল এরকম ইয়ে করছি, ব্রেল বই পড়ছি, ওনার মানে গানের ক্লাস চলছে, উনি সেই শুটটা নিচ্ছেন। তারপর থেকে আমি পড়াশুনো, সুইমিং, গান বাজনা সব চলছে। এইবার নরেন্দ্রপুর তো হয়ে গেল ক্লাস 10 পর্যন্ত, 2010-এ আমার 10 কমপ্লিট, 11-এ মাধ্যমিক দিয়ে। এইবার পড়বো কোথায়, কোথায় নেবে আমার? কলকাতার প্রচুর স্কুলে গেছি, দাদা ভর্তি নেবে? ব্লাইন্ড, পড়াশুনো করে কি করে, কেন? সত্যি? হ্যাঁ 2011-তে? হ্যাঁ একদম। কিভাবে? আমি বললাম বাবা একবার পাঠভবনে অ্যাপ্রোচ করবে। ছ পাঠভবন বলে দেখুন আমরা তো এইভাবে নিইনি। ঠিক আছে ও আসুক, দেখি। ও সায়েন্স পড়বে না? সায়েন্স তো পড়া যাবে না। কেন? কারণ আমাদের সায়েন্স যে ব্যাপারটা তখনও এতটা অ্যাক্সেসেবল ছিল না, যে টেকনোলজির দিক থেকে বা বইপত্রের দিক থেকে, অর্থাৎ অ্যাক্সেসিবিলিটি বলতে যেটা ব্রেলে পাওয়ার। হ্যাঁ, ব্রেল বইয়ের পাশাপাশি সায়েন্সটা তো আমাকে বোঝাতে হবে, হাত দিয়ে একটা ম্যাপ, বা জিওগ্রাফির ক্ষেত্রে ম্যাপ বোঝানো হতো। নরেন্দ্রপুরে ওই সমস্ত ম্যাপ ছিল যেগুলো হাত দিয়ে টাচ করে বোঝানো যেত, বিভিন্ন শেপের। মানে ধরা যাক একটা পৃথিবী আমি কিভাবে বোঝাবো, একটা গ্লোব, তার পাশে একটা মোমবাতি রেখে আমাকে পৃথিবী বোঝানো হচ্ছে, পৃথিবী আর সূর্যের দূরত্ব বোঝানো হচ্ছে। তারপরে একটা জিওগ্রাফিক্যাল ইয়ে বা সায়েন্সের ক্ষেত্রে কি করে না, আমাদের লাইফ সায়েন্স পড়াতেন রূপাঞ্জন দা খুব ভালো পড়াতেন। এই যে কোষ বিভাজন বা ক্রোমোজোম একদম ধরে ধরে ব্যাখ্যা করতেন। এবং সেই সময় কিন্তু 9 থেকেই আমাদের রাইটার নিয়ে পরীক্ষা দিতে হতো। সে রাইটার 9-10-এ নয় নরেন্দ্রপুর জোগাড় করতে, কিন্তু 11-12-এ কি হবে? পাঠভবন ভর্তি নিল। প্রথম যেদিন ক্লাসে গেলাম কেউ কথা বলল না। আমি একধারে বসে আছি, ভাবছি আচ্ছা ওই ক্লাসে যাবো কি করে, এতদিন তো নয়, বন্ধু বান্ধব ছিল, চেনা জায়গা। বলছে একজনকে একটু ক্লাসে নিয়ে যাবে, ওই ঘরটা চিনি না। চলে গেল পাশ দিয়ে। আচ্ছা ঠিক আছে। তো তখন পাঠভবনে বললাম যে দেখুন আমাকে ক্লাসটা রেকর্ড করতে দিতে হবে। না না এটা তো হয় না, আমরা কি বলবো না বলবো, বেরিয়ে গেলে চাপ তো। না দেখুন রেকর্ডটা করতে দিতে আমি পড়তে পারবো না। তো তখন পাড়ায় একজনকে খুঁজে পেলাম যে সপ্তাহে 2 দিন এসে আমাকে বই রেকর্ড করে দেবে, মানে বিভিন্ন নোট রেকর্ড করে দেবে বা বই রেকর্ড করে দেবে। আর পাড়ার বিভিন্ন কোচিং বা টিউশন গুলোতে ভর্তি হলাম। কেউ বললো নেব না, দেখতে পায় না, কিভাবে পড়াবো জানি না। কেউ বললো হ্যাঁ আমি নেব। কেন নেব না? আমাকে জিজ্ঞেস করলো কিভাবে তোমরা পড়ো। বললাম আমরা দেখুন অডিও রেকর্ডিং এর মাধ্যমে, তখন ওই সেই MP3 প্লেয়ার গুলো হতো না, সেই MP3 প্লেয়ার গুলো এসছে, একদিকে গান শুনছে একদিকে পড়া শুনছি। তো ওই MP3 প্লেয়ারে রেকর্ড করে পড়া হচ্ছে। তার আগে পড়ছি নরেন্দ্রপুরে কিন্তু পুরো ক্যাসেটে। এবার এখানে একটা মজার গল্প বলি। আমার বাবা যেহেতু টি সিরিজ ক্যাসেট কোম্পানিতে চাকরি করতেন, তখন ব্লাইন্ডরা মানে আমার সিনিয়র যারা তারা ক্যাসেটে পড়তো। বাইরে ক্যাসেটের দাম, ব্ল্যাঙ্ক ক্যাসেটের দাম প্রায় 20-25 টাকা। সেইটাই বাবা এনে দিত ওদের 10 টাকা করে, 10 বা 8 টাকা করে তখনকার দিনে। সেই টাকাটা দেবারও অনেকের ক্ষমতা থাকতো না, বাবা বলতো ছেড়ে দে। কারণ আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের পশ্চিমবাংলায় যে সমস্ত দৃষ্টিহীনরা আসেন তারা মূলত নিম্ন মধ্যবিত্ত পরিবার কিংবা খুব গরিব পরিবার থেকে আসে। কেন এটা হয়? তার কারণ হচ্ছে, ভেরি গুড কোয়েশ্চেন, যে কেন এটা হয়। যে তার কারণ যে অনেকের ক্ষেত্রে ট্রিটমেন্ট হয় না ঠিক করে, অনেকের ক্ষেত্রে ডায়াগনিক্স মানে যে ধরাই পড়ে না যে সে ব্লাইন্ড, বা জানলেও হয়তো গ্রামে খবর পৌঁছচ্ছে না যে আচ্ছা ব্লাইন্ড স্কুল আছে। আমরা যখন পড়াশুনো করতাম তখন 4টে স্কুল ছিল, নরেন্দ্রপুর, বেহালা ব্লাইন্ড স্কুল সবার পুরনো, আর লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড। নরেন্দ্রপুর ছেলেদের, বাকি দুটো কোয়েড। কিন্তু নরেন্দ্রপুরের যেটা ছিল যে সেখানে আমরা বিভিন্ন অর্কেস্ট্রা করছি, সুইমিং এ ন্যাশনালে ফার্স্ট হচ্ছে, সেই শেখানোর চার এবং আমাদের শেখার ইচ্ছেটা, ওই যে বলেছিলাম বাবা বলেছিল সমুদ্রে নেমে পড়তে হবে, সাঁতারটা তোমায় কাটতে হবে। তো সেই সাঁতার কাটার জার্নি এখনো চলছে।
তো ওই নরেন্দ্রপুরে পড়তে পড়তে তারপর পাঠভবনে এলাম। পাঠভবনে ওখানকার টিচাররা একদিন ক্লাসে এসে পরের দিন বললাম, ওখানকার যে প্রিন্সিপাল ছিলেন তখন দীপা সেন ছিলেন, দীপাদিকে বললাম যে ম্যাডাম এরকম একটু অসুবিধা হচ্ছে। বললো ঠিক আছে আমি বলছি। তারপর থেকে কিন্তু পাঠভবনের প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা টিচার প্রচন্ড কোঅপারেট করেছে 2 বছর। তারপরে কোথায় পড়বো? যাদবপুরে এন্ট্রান্স দিলাম ইন্টারন্যাশনাল রিলেশনসের, প্রথম লিস্টে হলো না, মন খারাপ হলো। হ্যাঁ, যাদবপুরে পেলাম না। বাবা বলে দেখো ঠিক আছে, পেলে না তো ফেলিওরটাকে মানতে শেখো, সিটি কলেজে ভর্তি হয়ে যাও, এখনো অনেক লিস্ট বাকি আছে। আমি আমার গার্লফ্রেন্ডকে গিয়ে বললাম, কালীঘাটে মন্দিরে বসে আছে, হ্যাঁ হ্যালো যাদবপুর হচ্ছে না, কি হবে? কিছু বললো না। তো মা কালীর কাছে গিয়ে বলে ফেলে চলে এলাম। হ্যাঁ, যে হ্যাঁ আমি এরকম ভাবেই ভাবি। গিয়ে বলে চলে এলাম। তারপরে যাদবপুরে চান্স পেলাম, দিয়ে ওখানেও বন্ধু বান্ধবরা খুব কোঅপারেটিভ। যাদবপুর আলটিমেটলি হয়ে গেল মা কালী? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড শুনেছে। আচ্ছা, বললাম ঠিক আছে, মা কালী তোমার গার্লফ্রেন্ড কালীঘাটে? হ্যাঁ। আচ্ছা, আমার বাবারও গার্লফ্রেন্ড, আমারও গার্লফ্রেন্ড। আরে বাবা, ঠিক আছে। গার্লফ্রেন্ড যখন শুনেছে একটু হ্যালো করে আসি, হ্যালো করে চলে এলাম। আমি ওরকম ওই খেয়ে না খেয়ে মন্দির যেতে পারছি না, আমার মন্দির যাওয়ার সময় যখন বন্ধ হবে তার আগে। তো মা কালী শুনে শুনে যাদবপুরে চান্স পেলাম, ওখানেও কোঅপারেটিভ। কিন্তু এবার ওখানে যেটা সমস্যা হলো, অ্যাক্সেসিবিলিটি বলে লোকে জানে না। একটা বই রেকর্ড করতে ইচ্ছে, ওখানে একটা ডিসেবিলিটি সেল ছিল অনেক দিন থেকে। দাদা হয়েছে রেকর্ডিংটা, একটা সেমিস্টার পেরিয়ে গেছে, না রেকর্ডিংটা তো হয়নি। হয়নি মানে? না আসলে কালকে না পড়ে দেওয়ার লোক অসুস্থ, তাই আসতে পারেনি। বন্ধু বান্ধবরা কেউ রেকর্ড করে দিত। এক বন্ধুর কথা এখানে বলবো, রনিত মুখার্জি। ও আমাকে পরীক্ষার আগে একটা ব্রিফ করে দিত। আর রাইটার জোগাড়ও তো ওখানে বেশ খুব মজা হবে। এই তোকে খাওয়াবো, চ। কোথায়? চ না, খাওয়াবো, চ লিখে দিচ্ছি। লেখা হলো, পরীক্ষা হলো, গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। হওয়ার আগে আমার এক সিনিয়র, অনেক রাহুল দা, তো প্লাস আমার বন্ধু আরিফ, এরাও দৃষ্টিহীন, রাহুল দা পুরোপুরি, আরিফ আংশিক। তো ওদের সাথে আড্ডা মারতাম, হস্টেলে যেতাম। আমি বাড়ি থেকে যাতায়াত করছি ততদিনে যাদবপুরে। এই যাওয়া আসার ক্ষেত্রে আমরা দৃষ্টিহীনরা স্টিক ব্যবহার করি, ওয়াকিং স্টিক। তো যাচ্ছি আসছি, লোকের বিভিন্ন প্রশ্ন আসছে। তো এইবার যাদবপুরে ঢোকার সময় আমার এক প্রফেসর বলেছে, শোনো সব হবে, প্রেমটা এখানে করতে গেলে কিন্তু চাপ হবে, কারণ পড়াশুনোটা আগে, তারপর প্রেম। অর্ধেক দিন ক্লাস করবে না, ঘুরে বেড়াচ্ছ ক্যান্টিনে, কি হয়েছে? আরে এই তো বাজে চাপ হলো, মানে সবার সামনে ঝাড়ছে, মানে 4 মাথার মোড়ে আমাকে ঝাড়ছে। এ বাবা, এ বাজে চাপ। তারপরে ঠিক আছে। তো আমার প্রথম রাইটার ছিল যাদবপুরে কস্তুরী। তার আগে পাঠভবনে সুমেধা বলে একটি মেয়ে, ও লিখতো। তারপর আমার এক বোন আছে চান্দ্রেই, ও যখন 11-এ ভর্তি হলো, ও আমার রাইটার হয়ে নিজে থেকেই লিখতে হলো, শান্তন আমি লিখবো। এখন ওর সাথে যোগাযোগ আছে, সুমেধার সাথেও এখনো যোগাযোগ আছে, এবং কস্তুরীর সাথেও আছে। তো এই যে ট্রানজিশনটা চলছে, এই ট্রানজিশনে বলা দরকার যে তখনও কিন্তু ইনক্লুশনটা আছে হাতে গোনা কয়েকটা জায়গায়, যেটা এখনো কলকাতা বা পশ্চিমবাংলার ক্ষেত্রে বর্তমান। এই যে আমরা যাওয়া আসা করি বা বিভিন্ন অফিস কাছারিতে যাই, কটা বিল্ডিং অ্যাক্সেসেবল, কটা ওয়েবসাইট এখনো অ্যাক্সেসেবল যে সবার জন্য অ্যাক্সেস করা যায়? আচ্ছা, কটা ওয়েবসাইট আমরা ভেবেছি? আমরা ভাবিনি না। কটা বাংলা সিনেমা আছে, সরি টু সে এটা বলতে হচ্ছে, খুব খারাপ লাগলেও, যে সেখানে অডিও ডেসক্রিপটিভ সিন, অডিও ডেসক্রিপশন আছে। এখন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে আছে, কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রেও তো এটা আসা দরকার। এটাও আবেদন থাকবে সহজ কথার মাধ্যমে। এবং এই যে সিতারে জমিন পর বা তার জমিন পরের সিনেমাতে
দেখানো হচ্ছে অন্যান্য প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিরা অ্যাক্টিং করছে, খুব ভালো কথা, কিন্তু তারে জামিন পরে করেনি, সিতারে জামিন পরে। সিতারে জামিন পরে করেছে, হ্যাঁ সরি, হ্যাঁ। তারে জামিন পরে করেনি, কিন্তু মানে তাদের ওই ডিসলেক্সিয়া ইয়েটা তো হ্যাঁ, হ্যাঁ সেটা নর্মাল ছেলেই নর্মাল করেছিল। ছেলেই করেছিল, হ্যাঁ সিতারে জামিন পরে করেছে, কিন্তু ওই যে জার্নিটা সেইটা মানে সেইটাকে হাইলাইট না করে দেখানো হচ্ছে যে একজন বিখ্যাত সেলিব্রিটি, তাকে তিনি কোচ হচ্ছেন, তিনি স্পেশাল ইয়ে করছেন। কিন্তু আমার প্রশ্নটা থাকবে সমাজের কাছে যে যারা এতগুলো চ্যালেঞ্জ নিচ্ছেন, জীবনের সাথে চ্যালেঞ্জের সাথে লড়ছেন, তাদেরকে এগিয়ে দিয়ে গল্পটা এগোক না। হ্যাঁ, কিন্তু কি জানো তো, এখানে তোমাকে একটু আমার দ্বিমত পোষণ করতে হবে, কারণ একদম। মার্কেট ইকোনমি আছে। হ্যাঁ ওটাই, মানে আমির খানকে দেখে যদি অনেক বেশি মানুষ ঢোকে, তাহলে হয়তো এই লড়াই করা ছেলে মেয়েগুলোর সিনেমা আরো বেশি লোক দেখবে। একদমই, সেটা আমি আসছিলাম, কিন্তু তার পাশাপাশি তারাও যাতে তাদেরকে নিয়ে কিন্তু যথেষ্ট প্রচার করেছেন প্রচার, আমির খান। অবশ্যই এই প্রচারটা শুধু একজনের, মানে আমার জায়গাটা বলার উদ্দেশ্য ছিল শুধু একজনই কেন বারবার করবেন, সবাই নয় কেন, বাকিরাও তো আছেন। তো এই যে জার্নিটা, এই যে কলেজে পড়ছি, এই যে জায়গাটাতে আমি রয়েছি, আমার পড়াশুনোর পাশাপাশি আমি তখন যাদবপুরের রেডিওতে আরজে হিসেবে কাজ করি। বাহ। কারণ বাকি রেডিও স্টেশনে যখনই গিয়েছি, না আমাদের কাছে তো সেই ইকুইপমেন্ট নেই, স্ক্রিন রিডার নেই, না তুমি কি করে একটা গান বাজাবে। আমি বুঝেছি আচ্ছা রেকর্ডেড শো তো হতে পারে, না তাও তো হবে না, সব অডিশন ক্লিয়ার হচ্ছে কিন্তু ফাইনালে গিয়ে আটকে যাচ্ছে। তো তারপর যাদবপুরে পড়তে পড়তে আমার এক বন্ধু, ও বললো দেখ টেট পরীক্ষার ফর্ম বেরিয়েছে আর 1 ঘন্টা বাকি আছে, যা ফিল আপ করে দিয়ে। হ্যাঁ ভাই হবে না তো, যা না। সেটা 2014 সাল, ফিল আপ করলাম, একটু পড়াশুনো করলাম, 2015 পরীক্ষা হলো, 17 চাকরি, মাস্টার্স করতে করতে। আচ্ছা, যখন চাকরি পেলে বাড়িতে কিরকম পুলক হলো? বাড়িতে কেন, সারা জায়গায় যাদবপুরে পুলক হলো, ভাই খাওয়াবি না? সেটা হোস্টেলকে খাওয়াতে হবে ভাই, কোত্থেকে ভাই, মানে কোত্থেকে আসবে? হ্যাঁ প্রাইমারি চাকরি তো ভাই, সরকারি তো ভাই। হ্যাঁ ঠিক আছে দেখছি। তখন ঢুকেছি, ঢোকার পর প্রথম বিক্রমগড়ে পড়াতে পড়াতে কোনো সমস্যা হয় না, তারপর বাড়ির কাছে ট্রান্সফার চাইলাম, এখানেও চ্যালেঞ্জ আছে। তোমার বাড়িটা কোথায়? কসবা, রপ্তারা, রুবিপাড়া। আচ্ছা। তো কসবার একটা স্কুলে ট্রান্সফার চাইলাম, ডিআই অফিস থেকে সব হয়ে গেল। যে স্কুলটাতে দিল, প্রথম দিন বললো হ্যাঁ জয়েন করতে দেবো, বাবা চলে গেল, ঠিক আছে তুই বস জয়েন কর। হ্যাঁ 4 ঘন্টা বসিয়ে রাখলো। হ্যাঁ ম্যাডাম জয়েন করবো না, ও অন্ধরা পড়ায়। হ্যাঁ না মানেটা কি? তুমি তো একদম প্রপার পাস করা একজন ক্যান্ডিডেট, তাকে এটা বলার মানেটা কি? আমি সরকার রিক্রুটমেন্ট দিয়েছে, আপনি এইভাবে বলার কি? না হবে না। ওখান থেকে ডিআই অফিস খুব একটা দূরে না, আমি সোজা একটা চিঠি লিখে চলে গেলাম যে দেখুন আমাকে এরকম জয়েন করতে দেওয়া হচ্ছে না। পরের দিন ফোন করছে, হ্যাঁ কেন চেয়ারম্যানের স্যার কেন উপর মহলে বললেন, হ্যাঁ আসুন আসুন। জয়েন করলাম। না আপনি ব্রেল বই নিয়ে ক্লাসে পড়াচ্ছেন, বাচ্চারাও খুব ভালোবাসছে, কিন্তু আপনি যদি পড়ে যান তাহলে তো মুশকিল। না আমি তো স্টিক নিয়ে চলাফেরা করছি, কোনো অসুবিধা তো হচ্ছে না আমার স্কুলে। না ওয়াশরুমটা না ইউজ করা যাবে না। কেন? না মানে আমাদের অসুবিধা হচ্ছে। কোথায় যাব? না পাশের বাড়ির। হ্যাঁ এভাবে তো হতে পারে না। আবার অ্যাপ্লাই করলাম, আবার ওখান থেকে কি বললো আরেকটা স্কুলে দেওয়া হলো, সেখানেও পড়ালাম। 6 মাস বাদে সেটাও বাড়ির কাছাকাছি একটি স্কুল, সেখানে প্রথম প্রথম খুব ভালো ক্লাস দিল, তারপর বললো না তুমি না খুব লম্বা, বাচ্চারা তোমায় দেখলে ভয় পাচ্ছে, তোমায় না ক্লাস দেওয়া যাবে না। দিয়ে মেন্টাল একটা টর্চার শুরু হলো। কিরকম? যে ক্লাস দিতে দিচ্ছি না, বসিয়ে রাখছে, পড়াতে দিচ্ছে না। আর সেই সময় তোমার মানসিক অবস্থা? ভাঙছি, আবার ভাবছি কি করছি, কেন করছি। আর সেখানে তখন বাবা খুব সাপোর্ট করছে, বলছে দেখ চেষ্টা কর, তারপর অফিসে জানা। লাস্টে বাবা হচ্ছে না, অফিসে জানাই। সেই সময় বাবা তোমাকে বলে যাচ্ছে যে লড়াই কর। হ্যাঁ ঠিক আছে লড়াই কর, এবং এই সময়তে লড়াই কর, সব ঠিক আছে। তারপরে অফিসে জানালাম,
অফিস থেকে আবার ব্যাক টু দ্য বিক্রমগঞ্জ, না ঠিক আছে অ্যাটলিস্ট এখানে এনভায়রনমেন্ট ভালো, বাকিরা ভালো। তো অফিসে ওই ভদ্রমহিলাকে ডেকে প্রচুর ঝাড়া হলো, বলা হলো না উনি তো ইউটিলাইজ টিচার হিসেবে এসেছিলেন, ব্লাইন্ডকে কি পড়া মানে সরকার দিলেও আমাদের একটা দায়িত্ব থাকে, বাচ্চাদের মা বাবারা কমপ্লেন করছে উনি ভালো পড়াচ্ছেন কিন্তু উনি কি সব উঁচু উঁচু বই দিয়ে পড়াচ্ছেন, মানে ওটা ব্রেল পদ্ধতি। তো এই করতে করতে আমার মাথায় ঢুকলো যে আচ্ছা আমি কলকাতায় থাকি, একটা ঠিকঠাক অবস্থা থেকে এসেছি, একটা রিডার রাইটার ব্যাংক শুরু করলে কেমন হয় পশ্চিমবাংলায়। আচ্ছা, দারুণ। যেখানে আমার কাজ হবে অ্যাজ আ মিডিয়েটর, আমি বিভিন্ন কলেজের ছেলে মেয়েদের অ্যাওয়ারনেস তৈরি করব, রাইটার হিসেবে বিভিন্ন পরীক্ষায় পাঠাবো। তো কোথা থেকে করব? তো 2016 সালে ফেসবুকের একটি পোস্ট দেখে দেখলাম লাইট হাউস থিঙ্ক ডিফারেন্ট বলে একটা এনজিও, তাদের পিকনিক। তো তার আগে রেডিও শুনতাম বলে, রেডিও একটা বড় ভূমিকা আছে আমার জীবনে, সেই জায়গাটাতে যাব। তো রেডিও শুনতে শুনতে প্রচুর মজা হচ্ছে। সহজ কথার এপিসোডে সায়ন এসেছিল, সায়নের সাথে খুব মজা করেছিলাম একটা রেডিওতে গিয়ে। তো এই করতে করতে গল্প শুনছি, সবই করছি। এইবার ওই 2016 সালে ওই এনজিওটার একটা পিকনিকে গেলাম, সবাইকে বললাম ব্যাপারটা, বলে 2019 থেকে আজ অব্দি আমরা বহু দৃষ্টিহীন ছাত্রছাত্রীকে রেকর্ডিং করে দিই। আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে যুক্ত হলে যারা দৃষ্টিমান তারা বই পড়ে দেন, আর যারা দৃষ্টিহীন তাদের কাজ হচ্ছে বিভিন্ন পিডিএফ, বই, নোট এগুলো দেওয়া। বড় নোট হলে বলেই রেখেছি যে 1 মাসের বেশি একটু সময় দিতে হবে, কিন্তু হাতে হাতে রেকর্ডিংটা পেয়ে যাবে, বাড়িতে বসেই, কোথাও যেতে হবে না। কারণ আমরা যখন পড়াশুনো করছি তখন সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ SVH ওনারা খুব সাহায্য করেছেন, প্রচুর ক্যাসেট রেকর্ডিং করে দেবার, ওখান থেকে ওই গাদা গুচ্ছেন ক্যাসেট থেকে খুঁজে বার করে ব্রেলে নোট বানিয়ে তারপর পরীক্ষা দেওয়া। কিন্তু তারপরে রাইটার পাওয়া যায় না। এবার 2019-এ এটা শুরু করে বুঝলাম না এখনো তো খুব কিছু পরিবর্তন হয়নি আমাদের বাংলায়, এখনো বহু দৃষ্টিহীন শিক্ষার্থী আছে যারা ভালো পড়াশোনায়, কিন্তু কর্মসংস্থান নেই। এটা বড্ড দুঃখের। সরকারি রিক্রুটমেন্টের অবস্থা আমরা জানি, কারণ আরো বেশি উৎসাহ দেওয়া দরকার। সেখানে বলা হচ্ছে নিজেরা কিছু করো, কিন্তু একজন দৃষ্টিহীন মানুষ তিনি কিভাবে করবেন? সাপোর্ট কোথায়? সবাই তো শিক্ষক হবেন না, রেলে আছেন অনেকে, ব্যাংকে আছেন, কিন্তু বেসরকারি জায়গায় গেলেই বলা হয় ও দেখতে পান না, না মানে হ্যাঁ CSR আছে, কি চাই বলো, দিয়ে দিচ্ছি, ফোন দিয়ে দিচ্ছি, কম্পিউটার দিয়ে দিচ্ছি, কিছু চাই না। একটু চাই এমপ্যাথেটিক অ্যাপ্রোচ, একটু চাই আমাদের আপনাদের সহযোগিতা, সিম্প্যাথি নয়, অনুপ্রেরণা নয়, অনুকম্পা নয়, দয়া নয়, সহমর্মিতা, দ্যাটস ইট। এবং এই যে পড়াচ্ছি, মেন্টাল ট্রমা চলছে, তারপরে বিক্রমগড়ে ফিরে আসা এবং সেখানে করা, এবং এই রিডার রাইটার গ্রুপে প্রথমে আমরা 5 জন মেম্বার দিয়ে শুরু করেছিলাম, এখন 200 জন হোয়াটসঅ্যাপ গ্রুপে মেম্বার। এখন অব্দি 100 জন দৃষ্টিহীন ছাত্রছাত্রীকে কাকদ্বীপ টু কুচবিহার রাইটার জোগাড় করে দিতে পেরেছি। ফ্যান্টাস্টিক। এবং এই কাজটা আগামীতেও করে যাব, এবং সহজ কথার মাধ্যমে যদি কেউ আসতে চান আমাকে প্লিজ যোগাযোগ করবেন। আচ্ছা, তো এই যে তোমার এই পৃথিবী, তোমার কথার সূত্রে আমি কিছু সূত্র পেয়েছি গোয়েন্দার মতন, সেখানে ঢুকি একদম। সেটা হচ্ছে তোমার পৃথিবীতে আমি যা বুঝলাম গান এবং রেডিও, যেহেতু তোমার পৃথিবী অনেকটা বেশি শ্রাব্য, সেই সুরের পৃথিবীটা তোমাকে কিভাবে বাঁচিয়ে রেখেছে এবং নিয়ে গেছে এই রাস্তা দিয়ে, সেটা যদি একটু বলো আমাদের। তো ছোটবেলা থেকেই বাড়িতে, যেহেতু বাবা টি সিরিজে চাকরি করতেন, নতুন ক্যাসেট, সেই নতুন ক্যাসেট সহজপ্রাপ্য ছিল, এবং খবর পেতাম আচ্ছা এইবার পুজোয় না অমুক আর্টিস্ট শুভবিতার এই অ্যালবামটা ভালো হয়েছে, বাবা কিনে দেবে না? হ্যাঁ নিয়ে আসবো, ঠিক আছে চাপ নেই। ওই
বাড়িতে একটা তখন ওই সোনির মিউজিক সিস্টেম পাওয়া যেত, ডবল ডেকার, প্লাস ওপরে সিডি থাকতো। ওইটাতে রেডিও শোনা, রেডিওতে আচ্ছা এই রেডিও তো শুনি, কে বসে থাকে ভাই ওপরে, একটু দেখতে হবে তো, খুলে দেখবো একদিন। সে খুলতে গিয়ে একটা মিউজিক সিস্টেমই ভেঙে ফেললাম। তুমি কিছু প্রশ্রয়ও পেয়েছো বাড়িতে, আমাদের একদম পিছন লাল করে দিত না, ভেঙে তো ফেললাম, ফেলে এবার তাকে তো জুড়তে হবে, না হলে তো পেটাবে। ও হ্যাঁ, দিয়ে গেছি পাড়াটা, কাকু একটু ঠিক করে দাও, এটা ভেঙে, হ্যাঁ এই কিছু হবে না। না আমি দেখতে গেছিলাম যে রেডিওতে কে বসে। ভগবান, বাবাকে বলেছে বলে সামনের মাসের ইএমআই গুলো তুই দিবি। হ্যাঁ, চাকরি করি না তো, তাহলে 2 দিন বাইরে খাওয়া বন্ধ। হ্যাঁ, এইরকম করলে হবে? ঠিক আছে দেখছি। পরে অনেক দিন পর একটা মিউজিক সিস্টেম আবার এলো, তো তখন রেডিও শোনা শুরু, আকাশবাণী শোনা শুরু, আকাশবাণীর বিভিন্ন পিকনিকে যাওয়া শুরু, এবং আমি 11-12 থেকেই একা চলাফেরা করি। এখানে একটা কথা বলতে হয় যে দৃষ্টিহীন মানে কেউ সবসময় পাশে থাকবে না, তোমার রাস্তা তোমাকে তৈরি করতে হবে। আমরা দেখি একটা করে ডিসেবল ডে আসে, অনেক বড় বড় বক্তৃতা হয়, সব হয়, কিন্তু কাজের কাজ। একটা RPWD অ্যাক্ট আছে 2016, সেটা লাগু হতে হতে 2019 2023 হয়ে গেছে, এখনো সব লাগু হয়নি এ রাজ্যে। সেটা কি গো? সেটা হচ্ছে আমাদের তো দৃষ্টিহীন বা প্রতিবন্ধকতা যুক্ত মানুষের কিছু অধিকার আছে বেসিক, একদম। তার যে আইন, তার তো একটা আইন থাকবে, রাইটস উইথ পার্সন উইথ ডিসেবিলিটি। সেটা 1995-এ, মানে স্বাধীনতার এত বছর পরে প্রথম ভাবনা চিন্তা করা গেল, আচ্ছা একটা আইন টাইন বানাতে হবে, না এত লোক আছে। পশ্চিম বাংলায় এখন বা সারা পৃথিবীতে প্রায় 15% লোকজন বিভিন্ন রকম ডিসেবিলিটির সাথে লড়াই করছে। আমি একটা তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছি, এটা তুমি একেবারেই একজন তোমার পৃথিবীর বাইরের লোক না জেনে বোকার মতন জিজ্ঞাসা করছে, ক্ষমা ঘৃণা করে। আরে না একদম, তুমি ফ্র্যাঙ্কলি আড্ডা হচ্ছে। হ্যাঁ, আমাদের শৈশবে আমরা দেখতাম তখন তো পাবলিক টেলিফোন বুথটা খুব খুব উঠছিল। একদম একদম, আমি আসছি না। যারা স্পেশালি এবলড ছিল তাদেরকে দেখতাম অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হতো পাবলিক টেলিফোন বুথ দেওয়ার ক্ষেত্রে। একদম, তার কারণ ছিল যেটা, যে তারা সেখানে বসে কাজটুকু করতে পারবেন, নিজের একটা অর্থনৈতিক স্বাধীনতা না এলে আজও বহু দৃষ্টিহীনকে শুনতে হয়, হিরে আর কবে, কিছু হলো না। কিন্তু চাকরি পাওয়াটা, ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা যেমন আমাদের নিজেদের চেষ্টা করে যেতে হবে, তেমন সরকারকে, বেসরকারি সংস্থাকে বা বিভিন্ন জায়গাকে উপলব্ধি করতে হবে। এই যে বিভিন্ন অ্যাপ ক্যাব, আজকেই হয়েছে তোমার এখানে আসার আগে 2টো বাইক বললো নেব না। আমি কেন? না আপনি দেখতে পান না, আমি নেব না। আপনি যদি পড়ে যান? হ্যাঁ বলছে আমি পড়বো না, না আমি নেব না। চলে গেল ওটিপি নিয়ে। থার্ড বাইক এসে বললো হ্যাঁ ঠিক আছে নেব, চলো। এবং বহু ঘটনা আছে। তো মানে এটাকে তুমি, এটা তো ব্যক্তি বিশেষের, মানে কি বলবো, ব্যক্তি বিশেষের গামবাটপনা। একদমই। এটাকে তুমি কি করে প্রতিষ্ঠান দিয়ে কাউন্টার করবে? আমি প্রতিষ্ঠান দিয়ে কাউন্টার করছি এই কারণে যে এরকম ঘটনা 1-2 করতে করতে অনেকেই করে থাকেন। হ্যাঁ, এবং এই ব্যক্তি বিশেষের বোকামিটাই আস্তে সমষ্টিগত হয়ে যায়। এক্স্যাক্টলি। এবং শুধু দৃষ্টিহীনদের কথা কেন বলবো, কটা জায়গা আছে হুইল চেয়ার অ্যাক্সেস করা যায় আমাদের এই ভারতবর্ষে? কলকাতাতে নেই তো, এখন হচ্ছে, কিন্তু আগে ছিল, আমাদের ছোটবেলায় ছিল না। এবং আমাদের লড়াইটা আরো কঠিন। আমাদের একটি শিক্ষক সংগঠন আছে, অল বেঙ্গল ব্লাইন্ড টিচার অ্যাসোসিয়েশন। আমরা দৃষ্টিহীন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন সারা পশ্চিম বাংলার, তাদেরকে একত্রিত করে এই সংগঠন 2019 একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শুরু হয়েছে। সেটা সবাই মিলে বসে, সেটা এখন প্রায় 6 বছর। এই যে 26,000 চাকরি বাতিল হলো, এই জায়গাটা একটু আসছি। হ্যাঁ প্লিজ এসো, তুমি কিছু নিয়ে ভেবো না। এখানে শতাধিক দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকার আজ চাকরি নেই,
জীবন জীবিকা সংকটে। এই 26,000-এর মধ্যে 100 জন, প্রায় শতাধিক দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকারও তার মানে চাকরি গেছে এই 26,000-এর মধ্যে। একদম একদম। তারপর বলা হয়েছে যে পরীক্ষা দিতে হবে, কিন্তু 10 বছর বাদে বা 9 বছর বাদে রাইটার জোগাড় করে সেই মেন্টালিটি, সেই পরীক্ষার মানুষ, আমি আমার এক বন্ধুর চাকরি গেছে, সে বলছে আমার আর মানসিকতা নেই। এক্স্যাক্টলি, আমি বলছি 10 বছর বাদে রিডার রাইটার বাদ দাও, সেটা তো আরেকটা এক্সট্রা বড় ব্যাগেজ। না, এই বড় ব্যাগেজটার কথা এই কারণে বলতেছি যে এইসব নিয়ে ভাবেই না লোকজন। সরকারকে চিঠি দেওয়া আছে, হ্যাঁ হবে দেখছি, পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে, এবং এর মধ্যে 3 জন দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা অনশনে বসেছিলেন। সেই অনশন করেও কোনো উত্তর এখনো পাওয়া যায়নি। রিভিউ পিটিশন হোক, তারপর বোঝা যাবে। আমরা একটাই হয়েছিল, যখন এই সুপ্রিম কোর্টে যখন মামলা হয়, সেখানেও একজন দৃষ্টিহীন লয়ার আমাদের হয়ে লড়েছিলেন, রাহুল বাজাজ স্যার। তো তিনি এইটুকু অ্যাসিওরেন্স দিয়েছেন যে যতদিন না পরীক্ষা হবে, পরীক্ষায় বসতে হবে, ততদিন তাদের স্যালারিটুকু থাকবে। কিন্তু এইটা দিয়ে তো কোনো লাভ নেই। সসম্মানে যে চাকরিটা করছিলেন তারা, এবং কাজের অভ্যাস, যেটা কাজের অভ্যাস, এবার গ্রামের দিকে প্রশ্ন করছে, কি হলো, কোথায়, কাকে কি দিয়েছিস? কিন্তু দৃষ্টিহীনদের দেওয়ার ক্ষমতা নেই, থাকে না। এবং আমাদের সংগঠনটা এই জন্য তৈরি করা যে আদার যে শিক্ষক শিক্ষিকাদের সংগঠন, তারা কোনোদিনও আমাদের কথা বলেন। এবং সব থেকে দুঃখের বিষয়, কাকের মাংস খায় না শিক্ষক শিক্ষিকাদের। এই যেদিন ফাইনাল রায়টা হলো, আমি ডিআই অফিসে একটি কাজে গিয়েছি, ক্যান্টিনে সিনিয়র শিক্ষক শিক্ষিকারা উল্লাস করছে, মিষ্টি বিতরণ হচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? এগোচ্ছি না পিছিয়ে যাচ্ছি? এবং দৃষ্টিহীনদের চাকরি পেলো, পড়াশুনো করলো, বিবাহের ক্ষেত্রে একটা বড় সমস্যার জায়গা এখনো আছে, যেটা আমি নিজে এখনো ফেস করছি। আমার প্রথম প্রেম ব্রেকআপ হয় দৃষ্টিহীনতার কারণে, কিন্তু তারপরে আর প্রেম করিনি। কিন্তু যখন ভাবছে বাড়ি থেকে, শিক্ষক ঠিক আছে, গভর্নমেন্ট টিচার সব ভালো, ব্লাইন্ড না, আমার মেয়েকে কি করে দেব? একটি মেয়ে রাজি হলো, কথা বললাম, দেখা করলাম, বোঝালাম, আর মা বলল না, মানে সব ঠিক আছে, কিন্তু দূরত্বটা নয়, আসলে দৃষ্টিহীনতা। এটা একটা বড় জায়গা, এটা নিয়েও কাজ হওয়া দরকার। কটা অ্যাপ্লিকেশন, আমরা যে অ্যাপগুলো ব্যবহার করি বা ওয়েবসাইটগুলোর কথা বলছিলাম, সেটা 90% ওয়েবসাইট আর ইনঅ্যাক্সেসেবল। সেখানে ক্যাপচা চ্যালেঞ্জ থাকে। যেমন বাংলা শিক্ষার পোর্টালের কথাই বলি, আমি যখন লগ ইন করতে যাই, আমার একজন দৃষ্টিমান মানুষের হেল্প লাগে, স্ক্রিন রিডার সফটওয়্যারের সাহায্যে আমি লগ ইন করলে ওই ক্যাপচাটা এলে ওটা ফিল করে দেওয়ার পর তারপর গিয়ে হয়। এইগুলোও তো দেখতে হবে সরকারকে। এগুলো কবে দেখবেন? এই প্রশ্ন তো সহজ কথার মাধ্যমে রাখবো আজকে। আর এখনো মানে আমরা দৃষ্টিহীনদের দেখেছি, দেখলেই অনেকে চাল ডাল রেশন এইসব দেওয়াচ্ছে, একটু রাইটার জোগাড় করে দিন। রাইটার চাইলে এখন পাওয়া তো যাই না। আমরা বলছি আমরা যাওয়া আসা টিফিন খরচও দেব, তখনও একটা পোস্ট করলে ওই 3 জন 4 জন শেয়ার করে, তাতে যদি কারোর মনে হয় তখন 1 জন 2 জন আসছেন। কিন্তু আমি যখন যাদবপুরে পড়েছি বা আমার সময়, তখন এরকম ছিল না। কেন ছিল না? কারণ তখন চাকরি বাকরি ছিল বা অন্য একটা সংস্থানের জায়গা ছিল। এখন তারাও তো পরীক্ষা দিচ্ছে। এবং দৃষ্টিহীনদের যখন বিভিন্ন পরীক্ষা হয়, সবার পরীক্ষার সাথে পরীক্ষা ফেলে দেওয়া হচ্ছে। আমি একটা গল্প বলি, রিসেন্টলি বহরমপুরে একজন রাইটার জোগাড় করে দিয়েছি, গত সপ্তাহের গল্প বলছি। বৃহস্পতিবার রাইটার জোগাড় করে রাখলাম। সেই টাইমে বলে, শান্তন না, আমার এক বান্ধবী লিখবে। আমি শিওর তো? বলে হ্যাঁ। শনিবার দিন ফোন করলাম, কি রে পরীক্ষা কোনো? শান্তন দা, ও তো লাস্ট মিনিটে বলেছে যাবো না। আমার ফোন করলি না কেন? ব্যাকআপ ছিল না। তোমায় আর কি করে বলি? তার নেট পরীক্ষা দেওয়া হলো না। এই হচ্ছে আমাদের বাস্তব, এই হচ্ছে আমাদের পৃথিবী। এই রেডিওর জায়গাটাতে তুমি আসছিলে, এবার প্রশ্নটায় ঢোকো। আমি একটু ছড়িয়ে ফেলেছি। না, আমাদের এরকমই, আমরা ছড়াতে ছড়াতে এগোই। তো রেডিওর জায়গাটার প্রশ্নটা আরেকবার করো, উত্তরটা। তোমার রেডিওর ভূমিকা, তোমার এই
যেহেতু অনেকটাই শ্রাব্য পৃথিবী তোমার, রেডিও এবং গানের ভূমিকা। একসময় বাংলা মৌলিক গান শুনেছি, রেডিওতে প্রচুর ভালো ভালো গান ছিল, আমার এফএম এ কি ভালো ভালো গান চলতো এই পুজোর আগের এই সময়টাতে, পার্টিকুলার এই সময়টাতে বেশ পুজো কাউন্টডাউন একটা হতো 106.2 একদম, এবং সেখান থেকে কিন্তু বাংলায় প্রচুর শিল্পীরা মৌলিক গান তৈরি করতেন। এখনকার মতো প্রত্যেক মাসে গান বেরোচ্ছে তা নয়, এবং প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন ভালো ভালো প্রোগ্রাম হতো। এখন হয়তো পলিসি চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন তো বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে, মানে আমাকেই বলা হয়েছে বালিগঞ্জ স্টেশনে সেদিনকে, আপনি কি বাংলাদেশি? বলো কি? হ্যাঁ, টিকিট কাটতে গেছি, নিজ ভূমে, হ্যাঁ টিকিট কাটতে গেছি, আমি বলছি আপনি বাংলায় বলুন। আচ্ছা না, উনি বলছেন না আমি আপনাকে টিকিট দেবো না, টিকিট অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও। আপনি কি বাংলাদেশি? মানে এই যদি অবস্থা হয়, আমরা যদি ধর্ম, জাত পাত, ডিসেবিলিটি নিয়ে পড়ে থাকি, কাজটা কবে হবে? স্বাধীনতার 75 বছর তো হয়ে গেল, আমরা বিকশিত ভারতবর্ষের স্বপ্ন দেখছি, কিন্তু উন্নয়ন না হলে, এবং সেই ভারতবর্ষে সবাই ইনক্লুড, ওটাই জাস্ট বলতে চাইছে না, সবাইকে ইনক্লুড না করতে পারলে হবে না। এবং ওই রেডিও শোনাটা, বিভিন্ন এফএম শুনতাম, সানডে সাসপেন্স শুনতাম, তারপরে সেই সানডে সাসপেন্সে কাজও করেছি 2021-এ। আমি এবার একটা, তাই সানডে সাসপেন্সে কাজ করেছো? হ্যাঁ একদম। বলো কি? একদম, বাহ। সেটার জন্য থ্যাংক ইউ দেবো মির্চি দীপকে, কারণ দীপ আমার বন্ধু। হ্যাঁ, দীপ খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, এবং আমাকে বললো হ্যাঁ একটা কাজ করবে। সেখানেও একজন দৃষ্টিহীন শিক্ষকের ক্যারেক্টার করেছিলাম। থ্যাংক ইউ টু রেডিও মির্চি যে এরকম একটা সুযোগ আমাকে করে দেওয়ার জন্য। খুব একটা প্রেস্টিজিয়াস প্রজেক্টে তার মানে তুমি ছিলে, মানে সানডে সাসপেন্স বাঙালির কালচারাল মাইলস্টোনে খুবই ইম্পর্টেন্ট। আর একটু হাত বাড়ালেই পেয়ে, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। আমার একটা প্রশ্ন তখন মাথায় ঘুরছিল যে জেন্ডার স্পেসিফিক তো নয় ব্লাইন্ডনেসটা, না, তো সেক্ষেত্রে আমরা যদি দেখছি যে পাত্রী দিতে চাইছে না বা পাত্র দিতে চাইছে না, তাহলে একই ডিসেবিলিটি বা একই স্পেশালি এবলড মানুষ যে তোমাকে অনেক বেশি, তোমার প্রতি অনেক বেশি সহমর্মী হবে, তোমার প্রবলেমটা অনেক বেশি বুঝবে, তার সাথে ডেট করা কি সম্ভব নয়? ভেরি গুড কোয়েশ্চেন। দুটো জায়গা আছে আমার জীবনে বা আমাদের দৃষ্টিহীনদের জীবনে। যদি ধরুন আমি ফুল ব্লাইন্ড, আরেকজনও যদি সম্পূর্ণ দৃষ্টিহীন হন, তাহলে সমস্যার জায়গাগুলো হচ্ছে, এখন তো আমরা অনেকটাই ডিজিটাল হয়ে গেছি, কিন্তু তাও চলাফেরার ক্ষেত্রে বা তারা অনেক ভালো কাজ করছেন, আমি তাদের ছোট করছি না, এই জায়গাটা হওয়াটা অবশ্যই প্রয়োজন। কিন্তু যেটা হয় সমস্যা, সেটা হচ্ছে যে দুজন সম্পূর্ণ দৃষ্টিহীন মানুষ, তাদের ক্ষেত্রে মানে মানে দৃষ্টিহীন মেয়েরা সবাই যে খুব বেশি পড়াশুনো করতে পারছেন তা নয়। কেউ কেউ করে ভালো জায়গায় চাকরি করছেন, কেউ কেউ মাঝপথে বেরিয়ে অন্য সম্পর্কে জড়িয়ে সেখানেও ছড়াচ্ছেন, মানে অনেকে ছড়িয়ে ফেলছেন। ধরো দুজন ব্যক্তি, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হলেও কিন্তু ধরো ভবিষ্যতে ডিসেবিলিটি আসবে না, কিন্তু যদি একজন দেখতে পাওয়া কেউ থাকেন, তিনি একটু ধরো একটা ব্যাংকের বই বা টাকা পয়সার হিসাবপত্র সেখানে গাইড করতে পারেন, এবার যেই দুজন পুরোপুরি দৃষ্টিহীন আসবেন, তৃতীয় কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে আমাদেরকে। বুঝতে পারলাম, যেটা আননোন সোর্সের উপর। আর দুজনের যদি একই ডিসেবিলিটি বা প্রবলেম থাকে, তাহলে কাউন্টার করবার মতন কিছু নেই, মানে কাউন্টার করার কোনো জায়গা নেই, সেটা বরং ভালো। হ্যাঁ, মানে সেটা একটু সমস্যাই, আমি এই সমস্যাটা ভাবিনি, যেটা যে কারণেই তোমাকে জিজ্ঞাসা করা। একদম। আচ্ছা, সুব্রত বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, এই মানুষটা বাঙালির এই ব্রিডের মধ্যে অত্যাশ্চর্য ব্রিড মনে হচ্ছে আমার। সুব্রত বন্দ্যোপাধ্যায় সব বাড়িতে হয় না। এই মানুষটাকে নিয়ে আমি একটু আলাদা করে জানতে চাই, এই লোকটার ভূমিকা। দেখো তুমি বারবারই বলছো, কিন্তু আমি তাও একবার স্পেসিফিক্যালি তোমার বাবার কথা একটু জানতে চাই, কারণ বাবা প্রচুর স্ট্রাগল করেছে একটা সময়। বাবা, তখন আমি যখন হয়েছি তখন দাদা আমার ক্লাস 3-তে পড়ে সাউথ পয়েন্টের মতো একটা স্কুলে। বাবা সেই সময় টিসিএসে চাকরি করছে, তার আগে
আমার মা প্রবাসী বাঙালি, মা দিল্লির। হুম। তো বাবা মা মানে মা বাবার বিয়ের পর বাবা পাটনা চলে যায়, হুম। সেখানে 4 বছর চাকরি করে তারপর নেলকো বলে একটা কোম্পানিতে জয়েন করে, হুম। তারপর দাদা হয়, তারপরে আমি, তার মাঝখানে দাদা হয়ে যায়, তারপরে আমি। এবং এই সুব্রত বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত আমাকে হুম। সব ক্ষেত্রে হুম। প্রচন্ড সাপোর্ট করে, কিন্তু প্রশ্রয় নয় সেটা। তুমি ভ্যালিড কিছু করলে আমি আছি, তুমি ইনভ্যালিড কিছু করলে আমি নেই। হুম। এবং সত্যি কথা বলছি যে আমি যদি এরকম পরিবার না পেতাম, আমার বৌদির কথা বলতে হয়, দাদার কথা বলতে হয়, একটা ছোট্ট ভাই যে আছে তাদের কথা বলতে হয়, আমার কাজিন ব্রাদারদের কথা বলতে হয়, তারাও প্রচন্ড সহযোগিতা সহমর্মী, তাদের যদি আমি না পেতাম, আমি আজকের সায়ন্তন এই সহজ কথায় বসে থাকতে পারতাম না, আমি ভেসে যেতাম। এবং আমার এই জার্নিটার পেছনে সুব্রত ব্যানার্জির ভূমিকা 70, মানে সুব্রত ব্যানার্জি 50, রীতা ব্যানার্জি 50। হুম। কারণ মা তো সবাই তো এক্সপ্রেস করতে পারে না, বাবাও তো কিছুই পারে না। যখন চাকরি পেলাম বাবা বলে, দেখ একটা চাকরি হয়েছে, মানে ইটস ভেরি গুড। হুম। তো যখন এই 2023-এ যখন ওই সিঙ্গেল বেঞ্চের রায়টা এলো, আমি বললাম বাবা কি হবে? বললো কি হবে, আবার চেষ্টা করতে হবে। এখন আমাদের হিয়ারিং চলছে, জানি না আর কদিন শিক্ষকতা করতে পারবো, যদি বিচার ব্যবস্থা এবং সবকিছু যদি পলিটিসাইজড না হয়ে যায়, তাহলে আশা করছি চাকরিটা থাকবে। এবার আমরা শেষ দিকে চলেই এসেছি প্রায়। একটা প্রশ্ন করব, সামনের দিকে তাকিয়ে কি দেখছো? আমি আরেকটা জিনিস, ভবিষ্যৎটা বলবে তার আগে তুমি আমাকে বলে নাও, এই 2025-এ দাঁড়িয়ে কোন দুটো জিনিস তোমাকে সব থেকে বেশি হতাশ করে? প্রথমত, আমরা প্রচুর ছুটে চলি, আমাদের থামার সময় নেই, আমরা সবাইকে খুব সহজেই জাজ করে ফেলি। সেই জাজমেন্টটা বন্ধ হওয়া উচিত, এক। সেকেন্ড হচ্ছে যে সবেতেই পলিটিক্যাল ব্যাপার ঢুকলে চলবে না, আমাদেরকে মানুষ হিসেবে ভাবতে হবে। তো সেই জায়গাটা হারিয়ে যাচ্ছে। এবং এখন এই যে আমরা একটা আড্ডা দিচ্ছি, এই আড্ডা দেওয়াটা বড্ড কমে যাচ্ছে, এটা আমাদের ছোটবেলায় ছিল, এটা বড্ড হতাশ করে। এবং আরেকটা জিনিস, আগামীতে যারা বড় হচ্ছে তাদের জন্য বলবো, শিক্ষার বিকল্প এখনো কিছু নেই, আগামীতেও থাকবে না, কিন্তু তোমাকে সমাজের সাথে এগোতে হবে। যেমন সেখানে টেকনোলজি থাকবে, পড়াশুনো থাকবে, অতিরিক্ত স্মার্টফোন, অতিরিক্ত মানে এক্স এর আছে আমার নেই কেন? নেই 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 কি করা যাবে? কিন্তু এক্স এর আছে বলে আমারও চাই, এই চাহিদাটা আগামী জেনারেশনকে কমাতে হবে বলে আমার মনে হয়েছে। আর ভবিষ্যতের রাস্তা তো ভবিষ্যৎ বলবে, আজকে আগে বাঁচি, কাল কি হবে জানি না। তো আজকে আমরা সায়ন্তনের সাথে কথা বললাম, এক অত্যাশ্চর্য মানুষ যে পেয়েছে অত্যাশ্চর্য পরিবার, যার বাবা, যার মা, যার ভাই, যার বৌদি, যার ভাইজি, যার কাজিন ব্রাদার্স তাকে ঘিরে রেখেছে ভালোবাসা দিয়ে। কিন্তু বাকি পৃথিবী পারছে কি? সরকার, বেসরকারি স্তরে আজকে কিন্তু সায়ন্তন নিজের কথা বলতে আসেনি, বলতে এসেছে অনেকের কথা, যারা একদম একদম একই রকম স্টেক হোল্ডার এই সোসাইটির, আমার আপনার মতন। তাদের ইকুয়াল পোর্শন আছে এই সোসাইটিতে, আমার আপনার মতন। তাদেরকে ফুল অ্যাক্সেসিবিলিটি আমরা কবে দেব? আমরা যা যা অ্যাক্সেস করতে পাচ্ছি, 100% অ্যাক্সেসিবিলিটি তারা এমনিতেই পাচ্ছেন না তাদের স্পেশালি এবেল হওয়ার জন্য। কিন্তু বাকি যতটুকুনি সেইটার পিছনে আমাদের এফোর্টকে আমরা যথেষ্ট দিচ্ছি? আজকে কিন্তু সায়ন্তন বললো আমরা দিচ্ছি না। আজকে সেখানে আমাদেরকে নিজেদের তাকিয়ে দেখতে হবে, কারণ পৃথিবীটা সবার, অক্সিজেন সবার, আকাশ সবার, সূর্য সবার। কাজেই আমাদেরকে ভাবতে হবে যে ওই পরিবারটাকে আরো বৃহত্তর করা যায় কিনা, সুব্রত বন্দ্যোপাধ্যায়ের পরিবারটাকে আরো বৃহত্তর করা যায় কিনা, যাতে সায়ন্তনকে কখনো পৃথিবীটাকে অনাত্মীয় মনে না হয়।
গোটা পৃথিবীকেও আত্মীয় ভাবতে পারে। সহমর্মিতা চেয়েছে ও, অনুরোধ করেছে, কখনো করুণা করবেন না, কখনো ওদের দয়া দাক্ষিণ্য করবেন না, সহমর্মী হন, ভালোবাসুন, ভালো থাকুন, সহজ কথা দেখতে থাকুন। এই গেঞ্জি গঙ্গা জল বানিয়ে দিয়েছে বংমেড, তাদের তো বিজ্ঞাপন আমার গলা কেটে দিয়েছে দেখুন, নিজেদের বিজ্ঞাপন চালাবার জন্য। আর আমার চ্যানেলটা তো লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনারা করবেনই, সায়ন্তনের মতন আরো দুর্দান্ত সব মানুষদের তাহলে আমরা দেখা পাবো, শুনতে পাবো। জাস্ট একটা নোট অ্যাড করবো, করো। ইকুয়াল অপরচুনিটিজ, ইকুইটি, এই জায়গাটা খুব দরকার। অর্থাৎ এই যে তোমার সাথে আড্ডা মারছি, হ্যাঁ, এখনো অনেক জায়গায় ধরো আমি একা কোনো একটা পাবে গেছি বা বারে গেছি, এই জায়গাটা একটু ছুঁয়ে যাচ্ছে আসলে, নিশ্চয়ই নিশ্চয়ই, সেখানে কিন্তু অ্যাক্সেস দেওয়া হয় না। আপনি দৃষ্টিহীন কি করে ড্রিঙ্ক করবেন, ড্রিঙ্ক করে বাড়ি ফিরতে পারবেন? আরে ভাই, আমি তো আমার অর্থনৈতিক জায়গাটা দিচ্ছি, তার উপর তুমি 18-র ঊর্ধ্বে, আমি 18-র ঊর্ধ্বে। ইভেন একা ট্রেনে ট্রাভেল করলে, ফ্লাইটে ট্রাভেল করলে, ফ্লাইটে অ্যাসিস্ট্যান্ট থাকে, ট্রেনে ট্রাভেল করলে আপনি একা বেরিয়েছেন কেন? যে দোকা কোথায় পাবো না, আপনার সাথে কেউ নেই কেন? এবং এই যে আমরা বেড়াতে যাই, বিভিন্ন বেড়ানোর জায়গাগুলো ইনঅ্যাক্সেসিবল। এই যে পাহাড়, সমুদ্র, জঙ্গল, কটা হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট যেখানে অ্যাক্সেস করা যায়, অ্যাক্সেসিবল নয়। এবং সেখানে অনেকবার, অনেক সময় দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও গিয়ে দেখেছি, আচ্ছা এত উঁচু উঁচু সিঁড়ি যে সেখানে নিয়ে যাওয়াটা চাপ সবাইকে। এবং আমাদের এই যে অল বেঙ্গল ব্লাইন্ড টিচার অ্যাসোসিয়েশন যে অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের লক্ষ্য হচ্ছে আরো যারা দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা আছেন, যদি সহজ কথায় কেউ শুনে থাকেন, যদি কেউ যুক্ত হতে চান, আমাদেরকে যোগাযোগ করবেন। আমায় যদি কেউ যোগাযোগ করতে চান, আমার ইনস্টাগ্রাম আইডি সায়ন্তন ব্যানার্জি 77। আর রাহুল দাকে এবং সহজ কথার পুরো টিমকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ব্যাস, তাহলে আজকে আর আমাদের বলার কিছু নেই, সায়ন্তনের কথাতেই শেষ করলাম। নদী, পাহাড়, জঙ্গল সবকিছুতেই সমান অধিকার সবার থাকুক।